আসলে আমরা যে প্রতিদিন একবেলা আহার করি, সেই আহারটা আমাদের টেবিলে যখন খাবার টেবিলে আসে, তার পিছনে প্রকৃতির কতটুকু অবদান থাকে আমরা কি সেটা জানি? কবিগুরু বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আজকে তো বর্ষা নেই, এই যে আজকে যে সময়, এমনও দিনে তারে বলা যায়। আজকে আমি সেই তারেটা হচ্ছেন আপনারা। কবিগুরু এখানে একটা স্পেস রেখে দিয়েছেন, এমনও দিনে তারে বলা যায়। এমনও দিনে হচ্ছে বর্ষাকালের কথা উনি বলছেন। কাকে বলা যায়? তারে বলা যায়। আজকের তারেটা হচ্ছেন আপনারা। কি বলা যায়? আপনাদেরকে কৃষির কথা বলা যায়। আপনারা আমাদেরকে কৃষির কথা শুনিয়েছেন, আমি আপনাদেরকে কৃষির কথা শোনাচ্ছি। বিকজ দেখেন, বাংলাদেশের আজকে যদি আপনি বাংলাদেশের হাঁটেন, রাস্তাঘাটে হাঁটেন, দেখবেন অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশজ যে উদ্ভিদ, ইন্ডিজেনাস প্ল্যান্টগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। আপনারা এখানে অনেকেই কৃষিতে, সবাই কৃষির স্টুডেন্ট আছেন। দেখুন তো, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন আমাকে বলতে পারবেন যে আপনারা কেউ পারুল গাছ দেখেছেন? পারুল আমাদের নিজস্ব উদ্ভিদ, আমাদের ইন্ডিজেনাস উদ্ভিদ। এই পারুল আমাদের দেশে নাই। পারুলটা বিলুপ্ত হয়ে গেছে। এই যে পারুল বিলুপ্ত হয়ে গেল, পারুল বিলুপ্ত হওয়ার সাথে সাথে কি ঘটলো? পারুল অ্যাসোসিয়েটেড যে ইনসেক্টগুলি ছিল, সেই ইনসেক্টগুলি বিলুপ্ত হয়ে গেল। কারণ দেখুন, প্রজাপতির কথা যদি বলেন আপনি, প্রজাপতি যখন সে প্রকৃতিতে কি করে, সে তো একটা পলিনেটর, পরাগায়ন ঘটায়। প্রজাপতি যখন পরাগায়ন ঘটায়, প্রজাপতি ডিম পাড়ার সময় একটা গাছের পাতায় ডিম পারে। আপনারা কৃষি স্টুডেন্ট হিসেবে বেশি বুঝেন, বেশি জানেন আমার চেয়ে এই বিষয়টা। ডিম পাড়ার সময় একটা স্পেসিসের পাতার মধ্যে ডিম পারে, আবার লার্ভা হওয়ার সময় আরেকটা স্পেসিসের পাতা থেকে সে পাতাটা খায়। এখন এই যে দুইটা উদ্ভিদের যে কোনো একটা উদ্ভিদ যদি আমি কাট আপ করে দিই, তো ওই প্রজাপতিটা নষ্ট হয়ে যাবে। ওই প্রজাপতিটা যদি নষ্ট হয়ে যায়, ওই প্রজাপতির দ্বারা বিশেষ কিছু ফুলের পরাগায়ন ঘটত, সেই ফুলটাও আর থাকবে না। যেমন ধরুন, আমাদের বাংলাদেশে যেমন আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে কানাই ডিঙ্গা বলে, এটা কি অনেকেই চিনেন, যে বাড়িতে নিলে ঝগড়া হবে। ওরুকজাইলাম ইন্ডিকাম বলে। এই ওরুকজাইলাম ইন্ডিকাম গাছটা এখন আর নাই। এটা আমাদের ইন্ডিজেনাস প্ল্যান্ট। এটা নাই কেন? এটা না থাকার একটাই মাত্র কারণ, আমাদের বাংলাদেশের বনাঞ্চল আমরা এমনভাবে ধ্বংস করছি। আমাদের অপরিণামদর্শিতার কারণে, আমাদের বনাঞ্চলগুলি ধ্বংস করার কারণে দেখা গেছে যে ওই বনে যে বাদুরগুলি বসবাস করতো, সেই বাদুরের সংখ্যা কমে গেছে। বাদুরের সংখ্যা কমে যাওয়ার কারণে, এটা যেহেতু নকটার্নাল একটা ফ্লাওয়ার হয়, ওই ফ্লাওয়ারটায় রাতের বেলায় যেয়ে বাদুর পরাগায়ন করত। এখন বাদুর নাই, ওই যে ওরুকজাইলাম ইন্ডিকামের পরাগায়ন বন্ধ। সো দ্যাট ওরুকজাইলাম ইন্ডিকাম বাংলাদেশ থেকে উধাও, কানাইডিঙ্গা বাংলাদেশ থেকে উধাও, যেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যার ফলটাকে ভাজি করে খাওয়া হয়। এখন আপনি বলতে পারেন, ওই গাছটা থাকার আমার দরকার কি? ওই গাছটা থাকার আমার দরকার আছে, কারণ হচ্ছে ওই গাছটাতে বসবাসকারী কিছু কীটপতঙ্গ, যেটা আমার ফসলের জন্য উপকারী হতে পারে। সেই কীটপতঙ্গটা তো নাই। আমরা ধীরে ধীরে এইভাবেই আমরা নষ্ট করছি। এই যে কবি নজরুল ইসলাম লিখেছেন না, হেরিনো পল্লী জননী, কি চমৎকার উনি লিখে গেছেন না, ফুলেও ফসলে কাদা মাটি জলে ঝলমলো করে লাবণী। আসলে আমাদের লাবণীটা ঝলমলোই করে, কিন্তু সেই লাবণীটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা কি সেটা ধরে রাখতে সচেষ্ট যদি না হই, আমরা যদি সেই কাজটা না করি, আমরা যদি সেটাকে ঠিকমতো আমরা প্রপারলি আমরা যদি না আগাই, তাহলে আমাদের যে অবস্থাটা হবে, ভবিষ্যতে বাংলাদেশ থেকে এত ভালো ভালো কিছু স্পেসিস একেবারে বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যাওয়ার পরে দেখবেন, আমরা দেখব যে আমরা বড় বড় সমস্যার মধ্যে পড়ছি। দেখেন, আপনারা আগে আমাদের মা দাদি তারা বলতেন যে এখন এই সময় কি হয়েছে, কাউফল। আপনারা নিশ্চয়ই কাউফল চিনেন, গার্সিনিয়া কাওয়া, কাউফল। এটা দক্ষিণবঙ্গের ফল। এই ফলটা একটা উদাহরণ দিচ্ছি। এই কাউফল খেলে কি হবে? আপনি একটা সিজনে একটা কাউফল খেলেন, কী বা হবে? কিন্তু তাদের কথা ছিল যে এই সময় কাউফল হচ্ছে, এই সময় ছাগল নাদি হচ্ছে গাছে, এই ফলগুলি যদি তুমি খাও এখন, এই বর্তমান সময়ের যে অসুখ আছে তোমার, সেই অসুখ বিসুখের রেমেডিটা এই ফলের মধ্যে নিহিত থাকে। সিজনাল ফলগুলি খেতে বলতো, সেটা বুনো ফল হোক, সেটা প্রচলিত ফল হোক। কিন্তু আমরা আজকাল দেখেন, আমাদের এই বুনো ফলগুলি নাই, হারিয়ে যাচ্ছে। কেন? আমাদের বন জঙ্গল নাই, আমাদের পলিনেটর নাই, পলিনেটরকে নষ্ট করছি। আজকাল কীটনাশকের যত্রতত্র ব্যবহার, কীটনাশকের যত্রতত্র ব্যবহারের ফলে আমাদের দেখা গেছে যে আমাদের প্রতিবেশের উপর তো একটা প্রেশার পড়ছেই, এবং আমাদের যে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। অনুমোদিত পেস্টিসাইড কতটুকু ইউজ করতে হবে, আমরা একজন কৃষিবিদ হিসাবে আমরা আমাদের মাঠ পর্যায়ে যে শেখানোর ব্যবস্থা করা আমাদের একান্ত জরুরি হয়ে গেছে এখন। কারণ হচ্ছে
আজকাল দেখেন একটা জিনিস, এটা আমার নিজে নিজে করা, আমি গত 5-10 বছর যাবৎ কয়েকজন কৃষককে দেখলাম অসুস্থ হয়ে মারা যেতে। কেন? তাদের ক্যান্সার। কৃষক এত ভালো খাবার খাচ্ছে, এত ফ্রেশ খাবার খাচ্ছে, এত ফ্রেশ সবজি খাচ্ছে, তারপরে ওনার ক্যান্সার হলো। উনি যে কীটনাশক স্প্রে করছে, মাস্ক নেই, এই কীটনাশকটা আইসা তার বাতাসের সাথে তার ইনহেল হচ্ছে, ইনহেল হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে তো এটা সেলের উপর যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, সেলগুলিতে যে ক্ষতি হচ্ছে, হওয়ার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা হচ্ছে। আমাদের কৃষকদেরকে এই জিনিসগুলি আমাদের বুঝিয়ে তুলতে হবে, কৃষকদেরকে বোঝাতে হবে। আর যে জিনিসটা সর্বোপরি, আপনারা কৃষক হিসাবে, আমরা কৃষক হিসাবে, যেমন আমি নিজেকে কৃষক বলে পরিচয় দিতে সম্মান বোধ করি, কারণ আমার ছোটোখাটো কৃষিকাজ কিছু আছে, এগুলো করে বেড়াই। মানুষ চায় কি? মানুষ চায় আজকাল যেন একটু ভালো থাকতে পারে। ভালো থাকতে হলে খুব বেশি কিছু করতে হয় না। আপনাকে যদি একটু আজকে মাঠে যান, মাঠে যেয়ে দেখেন একটা উদ্ভিদ কিভাবে বড় হচ্ছে, একটা উদ্ভিদের ফুল কিভাবে দিচ্ছে। আজকে একটা বীজ বপন করলেন, বীজটা কালকে অঙ্কুরিত হলো, অঙ্কুরিত হয়ে পরশুদিন এটার 2টা পাতা হলো, তারপরে আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে একটু বড় হয়ে বৃক্ষ হলো, অথবা তার আগে গুল্ম হলো, সেই উদ্ভিদটায় ফল দিল, ফুল দিল। মানে আপনি স্বপ্ন বুনেছিলেন, আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হলো। একটাই মাত্র পেশা, একটাই মাত্র কাজ, স্বপ্ন বাস্তবায়ন করার সহজ উপায় আর নাই এই কৃষিকাজের মধ্যে যেটা আছে। আপনি সকালে, আমাদের দেশের মাটি এত উর্বর, সকালে বীজ বুনে দিলেন, বিকালে সেই বীজ গজিয়ে যায়। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি যান, ওরা কত কষ্ট করে ফসল ফলায়। আমাদের তো সেই কষ্টটা নাই। আমরা চাই, আমরা যদি ইচ্ছা করি, তাহলে আমাদের দেশটাকে আমরা যেমন সবুজ করে তুলতে পারবো, ঠিক তেমনি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে পারবো। যেমন আজকাল কৃষি নিয়ে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে কৃষি উদ্যোক্তা অনেক হয়েছেন। আপনারা যারা কৃষি নিয়ে লেখাপড়া করছেন, তারা টেকনোলজি উদ্ভাবন করছেন, টেকনোলজি উদ্ভাবন করে সেই টেকনোলজিটা মাঠে যেয়ে কৃষক পর্যায়ে সেটা ট্রান্সমিট করে দিচ্ছেন, কৃষকদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এখন ঘটনা হলো যে অনেক কৃষক হয়তো ওই যে বলে না যে জৈব সার ব্যবহার করতে হলে কৃষকরা সরাসরি নিতে চায় না, ইনস্ট্যান্টলি রেজাল্ট চায়। তো ওইটা কৃষকদেরকে এডুকেট করতে হবে। কৃষকদেরকে এডুকেশনটা এখানে যদি এডুকেট করা যায়, তাহলে আমরা সেইখান থেকে একটা ভালো রেজাল্ট বের করে আনতে পারবো। সেটার দায়িত্ব নতুন প্রজন্মের। নতুন প্রজন্ম কারা? আপনারাই সেটা পারবেন। এবং আপনারা যদি সেখানে কাজ করেন, আমার বাংলাদেশ এরকম থাকবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যেটুক আছে, আমরা বেশি হবে, আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। অনেক অপরচুনিটি বাংলাদেশে আছে, সামান্য একটু জায়গার মধ্যে থেকেই অনেক অপরচুনিটি আছে, যেটা আমরা কাজে লাগিয়ে আমরা দেশটাকে ডেভেলপ করতে পারি, দেশের উন্নতি করতে পারি। সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ, আসলেও সুজলা সুফলা শস্য শ্যামলা। আপনারা যদি কখনো দেশের বাইরে বেড়াইতে যান, কখনো পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন, তাহলে আপনি বুঝবেন বাংলাদেশের মাটি, বাংলাদেশের জমি আমাদের কত উর্বর, আমরা কত স্বয়ংসম্পূর্ণ। একটা সিম গাছ লাগিয়ে দিচ্ছেন, সিম গাছটার থেকে কয়দিন লাগে সিম হইতে? কিন্তু পৃথিবীর অন্য দেশে হয় না, অনেক পরিশ্রম করতে হয় ওদের মাঠে অনেক। এই জন্যই তো বাংলাদেশ থেকে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে মাঝে মধ্যে দেখি যে বিশাল একটা জমি দিয়ে দিবে, ওইখানে বাংলাদেশ থেকে যাবে এক্সপার্টরা, যে এনে কৃষি ফলাবে, কারণ তাদের দেশের লোকজন পারছে না। সো দ্যাট আমাদের অপরচুনিটি, উদ্ভিদ, প্রকৃতি, পরিবেশ নিয়ে যারা কাজ করেন, কৃষি নিয়ে যারা কাজ করেন, প্রত্যেকটাই রিলেটেড, একটার সাথে আর একটা রিলেটেড। এই কাজগুলি যারা করেন, তাদের সবচেয়ে বেশি সুযোগ হলো নিজে ভালো থাকার সুযোগ, অন্যকে ভালো রাখার সুযোগ। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনাকে যদি কেউ কৃষক বলে, আপনি গর্ববোধ করবেন। আপনাকে যদি বলে কৃষক যায়, আমি কৃষক, কেননা এই কৃষি আছে বলেই আমি, তুমি, তোমরা বেঁচে আছি। বাংলাদেশের যে কিছু ফসল দেখুন, আগে প্রচুর পরিমাণে ছোলার চাষ হতো। আপনারা কি মনে আছে কিনা জানি না, আমরা ছেলেবেলায় আমরা গোল্লাচুট খেলতাম সন্ধ্যা সময়। গোল্লাচুট খেলে সন্ধ্যা সময় শীতের শেষে মার্চ এপ্রিলে ক্ষেত থেকে এই ছোলা আর অনেক সময় মটরশুঁটি ছিল, এগুলো উঠায় এগুলো আগুনে পুরাতাম, পুরায় খেয়ে তারপরে ঘরে ফিরতাম। এখন কি এটা হয়? কমে গেছে না? কমে যাওয়ার কারণ কি জানেন? এই ফসলটা আমাদের দেশে মানুষ করছে না কেন? হয়তো সে মনে করছে তাহলে আমাদের চাহিদা মিটে কীভাবে। আমার মনে হয় বিদেশ থেকেও কিছু আমদানি করা হয়, কারণ ওই কৃষকরা মনে করছে যে ওইটাতে লাভবান সে হইতে পারছে না। আর এই যে দেখেন কিছু জিনিস, আপনি যে কোনো জিনিস আপনি যদি ভালো না বাসতে পারেন, তাহলে সেটার উন্নতি জীবনেও কোনো দিন হবে না। ভালোবাসতে হবে, গাছকে ভালোবাসতে হবে। আপনি যান না, আপনি জঙ্গলে যান, যে দেখেন একটা ফুল কিভাবে ফুটছে, এই ফুলের যে সুগন্ধটা কয়েকবার নেওয়ার চেষ্টা করেন।
গাছটার প্রতি নিবিড়ভাবে তাকিয়ে দেখুন সেই গাছটা কিভাবে তার পাতাগুলি বড় হচ্ছে, কিভাবে তার ফুলটা ফুটছে, তার পরাগ রেণুটা কেমন, তার পোলেন গ্রেইনটার কথা যেটা বললাম, তার পুংকেশরটা কেমন, গর্ভমুণ্ডটা কেমন, একটু দেখুন। আপনার কি হবে জানেন? আপনার ভালো লাগবে, আপনি শান্তিতে থাকবেন, শান্তি পাবেন, টেনশন চলে যাবে। আপনি কি জানেন একটা জিনিস খুব বিস্ময়কর বিষয় হলো, দেখেন বিশাল বড় বড় যে ইকোসিস্টেমে যে আমাদের ফরেস্টগুলি আছে, সেই ফরেস্টে আমরা কোনোদিন কোনো একটা উদ্ভিদকে আমরা খাবার দিতে পারি না। বিশাল, দেখেন এই জিনিসটা কথা যদি একবার ভাবলেই মনটা ভালো হয়ে যায়। এবং এটা এত চমৎকার এবং এত সুন্দর বিষয়, এই যে বিশাল বিশাল ফরেস্ট, সেখানে যে ফাঙ্গাসগুলি গ্রো করছে, সেই ফাঙ্গাসগুলি গ্রো করে, মাইক্রোরাইজাল ফাঙ্গাসগুলি গ্রো করে মাটির নিচ দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে এরা, WWW, উড ওয়াইড ওয়েব, নট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, উড ওয়াইড ওয়েব। এই যে উড ওয়াইড ওয়েব সৃষ্টি করে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে এই মাইক্রোরাইজাল নেটওয়ার্ক দিয়ে সে খাবার বিলিয়ে দিচ্ছে। আবার এইখানে বসে সে আবার এই নেটওয়ার্ক দিয়ে সে ওই গাছটার যদি কোনো ক্ষতি হয় ওটাকে সিগন্যাল দিচ্ছে, তোমার শত্রু আসছে, তুমি এলিলোকেমিক্যাল নিঃসরণ করে দাও, যাতে তোমার এখান থেকে শত্রুরা তোমার গাছ খেয়ে এনে ফেলতে না পারে। এই যে জিনিসগুলি যখন আপনি দেখবেন, যখন জঙ্গলে যাবেন, যখন একটা ছত্রাক দেখবেন, ছত্রাকটা কীভাবে তার মাইসিলিয়ামগুলি বেড়ে যাচ্ছে, কীভাবে বাড়ছে, এটা যেহেতু আমাদের উপকারী ছত্রাক, কীভাবে করছে, এটা যখন দেখবেন আপনি বিস্ময়ের সাথে দেখবেন, আপনার মাথা ব্যথা চলে যাবে, আপনার হাতে ব্যথা থাকলে ব্যথা চলে যাবে, কতক্ষণ শান্তি পাবেন, দাঁড়িয়ে থাকবেন, 3টা পাখি ডাকছে, পাখির গানটা শুনলেন একটু, খুব অ্যাংজাইটি ডিপ্রেশনে আছেন, আজকে সারা দিন ধরে পড়াশোনা করছেন, প্র্যাকটিক্যালের চাপ ছিল, বিভিন্ন অ্যাসাইনমেন্ট ছিল, শেষ হয় নাই, 3 দিন আছে, আপনি আধা ঘন্টা কোনো একটা আপনার ভালো লাগার জায়গায় যান, সেই উদ্ভিদ আছে, পরিবেশ আছে, নদীর পার আছে, নদীর কুলুকুলু ধ্বনি, চেয়ে বসে থাকুন, বসে থেকে আপনি একটু দেখুন, দেখে আপনি মনটাকে জুড়ায় আসুন, আপনার পরীক্ষাটা ভালো হয়ে যাবে পরের দিনের। বিলিভ মি, একটু দেখেন তো একবার, কারণ আপনার মাইন্ডটা তখন ফ্রেশ হয়ে যাবে। একটা উদ্ভিদ দেখবেন আপনি একজন পথিক ফলটা খাইছে, ছায়ার মধ্যে বসে বিশ্রাম নিছে, যাওয়ার সময় একটা ডাল ভেঙে নিয়ে গেছে, কখনো সে বলে নাই কিছু, কারণ সে বলতে পারে না, তো সে তো বলার ভাষা নেই। কিন্তু এই যে আপনি এই কাজটা করছেন 1 দিন 2 দিন 3 দিন, সে যখন প্রতিশোধ নেয় এমনভাবে নেয়, তখন মানুষ সেই প্রতিশোধ থামিয়ে দিতে পারে না, খুব খারাপভাবে প্রতিশোধ নেয়। সো দ্যাট আমাদের এই বিষয়গুলির প্রতি খুবই নজর দেওয়া উচিত, বিশেষ করে প্রকৃতির প্রতি, পরিবেশের প্রতি, প্রতিবেশের প্রতি। আমরা যদি এইখানে একটু দরদ সৃষ্টি করতে না পারি, ওইখানে যদি আমরা একটু নিজেকে ডেভোটেড করতে না পারি, তাহলে এই প্রতিবেশ নষ্ট হয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না? হবেন তো। এই যে দেখেন আপনার মৌলিক চাহিদার প্রত্যেকটা বিষয়েই কোনো না কোনোভাবে কিসের সাথে? উদ্ভিদের সাথে জড়িত। আপনি আজকে অ্যান্টিবায়োটিক খেয়েছেন, আপনার বাবা, আমার বাবা যখন অ্যান্টিবায়োটিক খেয়ে বেঁচে ছিলেন, অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হইতো, কোত্থেকে আসছে? পেনিসিলিয়াম, স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন থেকে, যে পেনিসিলিন ডেরিভেটিভস যে মেডিসিনটা আবিষ্কার হয়েছে, আজও পৃথিবীতে লিড দিচ্ছে সেই পেনিসিলিন ডেরিভেটিভস মেডিসিনগুলি, অর্থাৎ পেনিসিলিন ডেরিভেটিভস যে মেডিসিনটা আছে, অ্যান্টিবায়োটিকটা আছে, আপনি তো খেয়ে আপনার সুস্থ হয়ে আসছেন। তো এইগুলা তো আবিষ্কার যারা করেছে তারা ডেভোটেড ছিল, তারা এটার প্রতি সিরিয়াস ছিল বলেই করেছে। কিন্তু আপনিও যে সেইটার তার মতো একজন একটা কিছু আবিষ্কার করতে পারবেন না, এটা কে বলছে? আমি পারি না, দেখি আপনি পারবেন না? অফকোর্স বাংলাদেশের এই যে আমরা যারা আছি, এইখানের মধ্য থেকে যে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী নাই, আপনারা কেউ বলতে পারেন এটা? আমরা কেউ বলতে পারি? নিশ্চয়ই এইখানের মধ্যে হতে পারে যে একজন এমন কেউ আছেন যে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, হতে পারে না? তো সো দ্যাট এইখানের মধ্যে এমন বড় বড় সায়েন্টিস্ট হতে পারেন আপনারা কেউ, যেটা পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট, পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো সায়েন্টিস্ট হতে পারেন আপনারা। আপনাদের সেই সম্ভাবনা আছে আপনাদের মধ্যে, সেইটা কাজে লাগাতে হলে নিজেকে আগে প্রস্তুত করতে হবে। নিজেকে প্রস্তুত করার জন্য নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যদি ভালোবাসেন, দেখবেন আপনার ধীরে ধীরে আপনার সব কিছু হবে। আমি জঙ্গলে থাকি, বেশিক্ষণ সময় জঙ্গলে থাকি, দিনের যখন সুযোগ পাই যেখানে জঙ্গলে থাকার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে কেন জানেন? আমার ওই গাছপালাদের কাছে গেলে মনে হয় যেন একটা ভালো জায়গায় আসছি। চুপচাপ কতক্ষণ বসে থাকতে ভালো লাগে, একটা পাখির উড়া দেখতে ভালো লাগে, একটা নদীর পাড়ে স্রোতটা কীভাবে বয়ে যাচ্ছে ভালো লাগে। আপনারা এইটা হলো কি একদিনে সৃষ্টি হবে না। আপনারা যেহেতু এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে আসছেন, সো দ্যাট আপনাদের প্রত্যেকটা মানুষেরই একটা আছে ইউজ টু ডু আর একটা আছে ফোর্স টু ডু।
আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এখানে হয়তো কারো ইউজ টু ডু আছে, আবার কারো কারো ফোর্স টু ডু আছে। কেউ চাননি যে এই ইউনিভার্সিটিতে আপনি এই সাবজেক্টে পড়বেন, কিন্তু কি হয়ে গেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেহেতু আপনার পছন্দের সাবজেক্টটা আপনি পাবেন না, আপনাদের পছন্দের সাবজেক্ট পাবেন না, সো দ্যাট আপনি ফোর্স টু ডো পড়তেছেন এখানে, তাই না? তো ফোর্স টু ডো যদি হয়, তো ফোর্স টু ডোটাও একদিন কি হয় জানেন, হইতে 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 ওই যে কি একটা পাঠার গল্প আছে না, যে ব্রাহ্মণ সাহেব কি নিয়ে যান, কয় এটা তো পাঠা নিয়ে যায়, কয় না এটা পাঠা না, তো এটা তো কুকুরের বাচ্চা, 2বার 3বার কইতে কইতে ফালাইয়া তুই চলে যাবো, ফালাইয়া তুই চলে গেছিল। তো ফোর্স টু ডোটাও ইউজ টু ডো হয়ে যায়। ইউজ টু ডো যখন হয়ে যাবে, নিশ্চয়ই আপনাদের সবারই এখন ইউজ টু ডো হয়ে গেছে। উদ্ভিদকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, ফুল ভালোবাসা, পাখি ভালোবাসা। তো ইউজ টু ডো যেহেতু হয়ে গেছে, তো আপনারা এই ইউজ টু ডোটাকে কাজে লাগান। দেখুন নিশ্চিত ভালো লাগবে। ভালো লাগার উপকরণটা খুঁজে নেন। যখনই আপনি ভালো লাগাবেন, ভালো লাগার উপকরণ খুঁজে নেবেন, তখন কি হয়ে যাবে জানেন, ওইখান থেকে একটা ভালো কিছু সৃষ্টি হয়ে বের হয়ে আসবে। প্রত্যেকটা মানুষকেই তার নিজের ভাবা উচিত, তার মধ্যে অনেক বিশাল পটেনশিয়ালিটি আছে। সেই পটেনশিয়ালিটিটাকে যদি সে সঠিকভাবে প্রপারলি কাজে লাগাইতে পারে, তাহলেই ব্যাস সফল হয়ে গেল। কৃষিতে সফল হওয়া মানে আপনার নিজের উন্নতি, দেশের উন্নতি, আপনার পরিবারের উন্নতি, প্রকৃতির উন্নতি, পরিবেশের উন্নতি, প্রতিবেশের উন্নতি। সো দ্যাট সবাই ভালো থাকবেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল। আর আমাকে এখানে ডেকে আনার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের কাছে। আপনাদের নতুন দিনগুলি আরও চমৎকার হোক। সামনের দিনগুলিতে আপনারা এমন কিছু করেন যেন বিশ্ববাসীর চোখ শুধু আপনাদের এই বাংলাদেশের দিকে থাকে, আমাদের দেশের দিকে থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা খুব শর্টলি দুটি কোশ্চেন আনসার দিতে যাচ্ছি। ওকে, আপনাদের দেখতে পাচ্ছি আপনাকে একটা মাইক্রোফোন দেওয়া হবে। এটা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি সামিয়া আহমদ। স্যার, আমি হচ্ছে এই ক্যাম্পাসের 6th সেমিস্টারের একজন স্টুডেন্ট। ইয়েস। আমাকে মেবি দেখা যাচ্ছে না? জি জি। স্যার, আমার হচ্ছে প্রশ্নটি হলো যে আমি স্যার আপনার অনেক ভিডিও দেখি এবং আপনি গাছের পরিচর্যা নিয়ে স্যার আপনি অনেক পরামর্শ দিন। তো আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের ঢাকা শহরের ফ্ল্যাট বাসাগুলোতে আমরা হচ্ছে গিয়ে নরমালি আঙিনাতে হচ্ছে গিয়ে গাছপালা আমরা ওভাবে পালন করতে পারি না। তো আমরা হচ্ছে গিয়ে ছাদে পালন করি। তো ছাদে দেখা যায় যে আমরা যখন সার ইউজ করি তখন হচ্ছে গোবর সারকে আমরা ব্যবহার করতে পারি না। আবার যেহেতু আমরা অর্গানিক ওয়েতে গাছপালা পালন করতে চাচ্ছি, তো সেই হিসেবে আমরা রাসায়নিক সারও হচ্ছে গিয়ে অ্যাভয়েড করছি। তো যেহেতু আমরা গোবর সারকে ব্যবহার করতে পারছি না, তাহলে স্যার এর অল্টারনেটিভ কি হতে পারে? আমরা গোবর সার কেন ছাদে ব্যবহার করতে পারবো না, কারণ কি? এটার গন্ধ হয়? জি স্যার। আচ্ছা, এক্স্যাক্টলি। গোবর সার গন্ধ হবে না তো। গোবর সার আপনার যদি পচানোর পরে ভালো করে যদি এটা পচানোর পরে শুকনা গোবর সার পাউডার হিসাবে দেন, আর গন্ধ হবে না। কিন্তু গোবর সার যদি আপনি ডিপ দিয়ে রাখেন, আর একদম মনে করেন 3 দিন কোনো এক জায়গাতে উঠায় নিয়ে আসলেন, সেটা আনার পরে ছাদে যখন রাখবেন, এটা গন্ধ হবে। স্যার, তাহলে হচ্ছে আমরা গোবর সারের পাউডার হিসেবে হ্যাঁ, পাউডার ফর্ম করে দিতে পারি। হ্যাঁ, গোবর সারটা যখন খুব ভালোভাবে স্তূপাকৃত করে রাখার পর পচে যাবে, তখন আর ওইটার ওই রকম গন্ধটা আসে না। যখন এটা শুকায় ফেলবেন, শুকিয়ে তারপরে দিয়ে দিবেন। স্যার, আমার হচ্ছে আরেকটি কোশ্চেন রয়েছে। সেটা হচ্ছে যে আমার বাসায় হচ্ছে আমি লেবু গাছ হচ্ছে ফলন করি। তো ওখানে দেখা যায় যে আমি ডিমের খোসা আর হচ্ছে গিয়ে কলার খোসা শুকিয়ে আমি ওটা হচ্ছে গিয়ে ইউজ করি। আমি আর কোনো ধরনের সার ইউজ করি না। তো তারপরে হচ্ছে কি আমার লেবুর ফলন হচ্ছে গিয়ে কম হয়। জি স্যার। আচ্ছা, এটা একটা কাজ করবেন, এটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি চায়নাতে আমি এই জিনিসটা শিখছি হচ্ছে চায়নার একটা গার্ডেন থেকে। একটা মেডিসিনাল গার্ডেনে আমি ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে বললাম যে তোমার যে গাছগুলি আছে সব সুন্দর গার্ডেন, এখানে চমৎকার একটা গার্ডেন, এইখানে কিছু গাছকে তুমি রাউবেলফিয়া সার্পেন্টিনা যেটা সর্পগন্ধা, তারপরে উইথেনিয়া সামনিফেরা যেটা হচ্ছে অশ্বগন্ধা, এই উদ্ভিদগুলিকে দেখলাম যে একদিকে নিয়ে সে এমনভাবে রাখছে যে উদ্ভিদের নিচে পানি নাই, কাণ্ডগুলিকে বেঁকায় রাখছে। এটা করছো কেন? কয় আমি এটাকে একদম স্ট্রংলি তাকে স্ট্রেসের মধ্যে ফালছি। কি কারণে ফালছো? স্ট্রেসের মধ্যে ফালছি এই কারণে যে স্ট্রেসে যখন দিছি তখনই সে মনে করছে তার জীবনটা শেষ। যেহেতু তার জীবনটা শেষ, দিস ইজ দ্য লাস্ট টাইম আমাকে আমার যত অ্যালকালয়েড আছে সব রিলিজ করতে হবে, রিলিজ করে দিয়া
আমার আবার নতুন করে বাচ্চা নতুন বংশধর করতে হবে, তখন সে করতেছে তার অ্যালকালয়েড, এটা হচ্ছে ওই দুইটা মেডিসিনাল প্ল্যান্টের জন্য অ্যালকালয়েড নিঃসরণ, অ্যালকালয়েড ছাড়ছে, তখন সে এটা উঠায় নিচ্ছে, এখান থেকে অ্যালকালয়েডটা এক্স্যাক্টলি পাচ্ছে। লেবু গাছের ক্ষেত্রে আপনি লেবু গাছ যখন ফুল আসার আগে আগে এর পানি দিবেন কম, খাবার দিবেন কম, পানি দিবেন কম, খাবার দিবেন কম, স্ট্রেসে ফেলবেন, ফালার পরে দেখবেন ফুল ফুটবে। নাম্বার ওয়ান, আপনি দেখেন যত জায়গায় দেখবেন বাগান বিলাস দেখবেন, বাউগানভেলিয়া, যত আদর করবেন যত পানি দিবেন কোনো ফুল দিবে না, কিন্তু সে নেভার, কম পানি। এবং আপনি দেখবেন রোড আইল্যান্ডের মাঝখানে পানি নেই, কিচ্ছু নেই, খটখটে একদম পাথরের মতো জায়গা, অথচ তার গাছে একটা পাতা নেই, পুরাটাই একটা ফ্লাওয়ার ভাস হয়ে বসে আছে। কারণ কি, সে বুঝে গেছে যে আমার জীবনটা শেষ, সুতরাং আমার যা করার এনে করতে হবে, এটা করেন, দেখেন যে ফুল দিবে। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনার এত সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।